প্রথমত যেটা হচ্ছে, দেখো এটা হচ্ছে স্পোর্টস বাইক, ঠিক আছে। যদি তুমি পিলিয়ন নিয়ে চালাও সেই ক্ষেত্রে একটু অসুবিধা। বৃষ্টি তো হয়নি, এখানে জল দিয়ে ভিজিয়েছে খুব সম্ভবত, সুবিধা। যাবি তো যা না, 100-এ যাচ্ছে ভাই, ভাবা যায়। ক্যাব দিয়ে দিয়েছে, অ্যাম্বুলেন্স আছে এদিকে, অ্যাম্বুলেন্সকে সবসময় জায়গা দিতে হবে। লাসোর টাইম তো সব এখানেই চলে যায়, দেখো মালগাড়ি ঢুকিয়ে দিয়েছে। চলো, ভাগ্য ভালো আছে, গেট খুলে দিয়েছে সাথে সাথে। 12 সেকেন্ড মতো দাঁড়ালাম আর গেট দিল খুলে। দাদু ওখানে দাঁড়িয়ে গেলে হবে এইভাবে? চলো আজকে তোমাদেরকে শেয়ার করব আগের দিনের রাইডের এক্সপিরিয়েন্স। এত কিলোমিটার যে চালালাম, জয়পুর ফরেস্ট হয়ে মুকুটমণিপুর ঘুরলাম আমরা। জয়পুর হয়ে মুকুটমণিপুর ঘুরেছি, তার সেই ফিডব্যাকটা আজকের ভিডিওতে দেবো। পিং জাপাক হাইওয়েতে, তারপর শুরু করছি আজকের ভিডিও। আজকে আর কি লেট হয়ে গেছে, তাই জন্য বাইকটা নিয়ে বেরোলাম আর ভাবলাম কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। মানে আগের দিনে যে রাইডটা দেখেছিলে তোমরা ভিডিওতে, এরকম লিখলাম যে একদিনে 400 কিলোমিটার রাইডের এক্সপিরিয়েন্স। তো একদিনে তো না, এটা দুদিনে হয়েছে। ওই দুদিনে টোটাল আমরা প্রায় 400 কিলোমিটার প্লাস আমরা রাইড করেছি। সেই রাইডের এক্সপিরিয়েন্স আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো, যে এই বাইকটা লং রাইডের জন্য কেমন, বা একদিনে এত রাইড হলে কি সমস্যা আছে, নাকি কি কি প্রবলেম হয়েছে বা হয়নি, সমস্ত কিছুটাই বলবো। তো প্রথমত যেটা হচ্ছে, দেখো এটা হচ্ছে স্পোর্টস বাইক, ঠিক আছে। যত স্পোর্টস বাইক আছে সেই সব স্পোর্টস বাইকগুলো কিন্তু লং জার্নির জন্য নয়। এইবার তুমি তোমার শখের জন্য লং জার্নি করছো, মানে একটু দূরে দূরে যাচ্ছ, সেই ক্ষেত্রে কিছু কিছু অসুবিধা হয় কিছু কিছু বাইক অনুযায়ী। যেমন এই বাইকটা N160-তে বা N160, N250 সবই তো একই ধাঁচের। তো এইগুলোতে যে সমস্যাটা হয়েছে, প্রথম একটা সমস্যা হচ্ছে যে আমার যেটা বলছিলাম, হাতের তালুতে ব্যথা হয়। মানে হাতের এই তালুগুলোতে ব্যথা হয়, যেহেতু একটু ঝুঁকে আছি, পশ্চারটা একটু ঝুঁকে আছি আমি, আর হাতের উপর প্রেশারটা পড়ছে, সেই কারণে কি হচ্ছে, হাতটা একটু ব্যথা হচ্ছে। এইটা একটা। এবার এটা কি হ্যান্ডেল গ্রিপ পাল্টালে বা হ্যান্ডেলে কোনো কভার লাগালে ঠিক হবে কিনা এটা আমার জানা নেই, বাট এটা হচ্ছে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর হাতে ব্যথা হচ্ছে। 2 নম্বর হচ্ছে, যদি তুমি পিলিয়ন নিয়ে চালাও সেই ক্ষেত্রে একটু অসুবিধা হয়। পিলিয়ন যে আছে তার তো বসে থাকতে থাকতে পেছন দিকে ব্যথা হয়েই যায়, আর কাঁধগুলোও ব্যথা হয়, কারণ হচ্ছে কাঁধে ব্যাগ থাকে, ব্যাগ থাকলে ব্যথা হবে। এবার ব্যাগ তো থাকবেই, ঘুরতে যাচ্ছ তুমি, ব্যাগ না নিয়ে তো যেতে পারবে না, তো ব্যাগ থাকলে কাঁধে ব্যথা হবে। এইটা হচ্ছে একটা ব্যাপার। পিলিয়ন নিয়ে চালালে তোমার উপর জোরটা আর একটু বেশি পড়ে। সিঙ্গেল যদি তুমি চালাও তুমি মজা পেয়ে যাবে, সিঙ্গেল যদি চালাও, সোলো যদি চালাও। আর পিলিয়ন নিয়ে গেলে একটা অসুবিধা আছে। এবার এগুলো তো কনসিডার করতেই হবে যদি তোমার পিলিয়ন নিয়ে যেতেই হয়। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে, অনেকক্ষণ পর পর, মানে 40-50 কিলোমিটার চালানোর পর পর একটু তোমার পাগুলো হালকা, দাপনাগুলো ব্যথা করবে। মানে ব্যথা মানে কি, খুব একটা যে ব্যথা করছে চালাতে পারছি না সেরকম নয়, হালকা পেয়েছি আমি, সেটাই বললাম। যেহেতু স্পোর্টস বাইক বললাম, এইগুলো তো থাকেই। আমি আর কি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি, বাকি তোমাদের যারা এই গাড়িটা ওন করো তারা কমেন্ট করে জানিও অবশ্যই তারা কি কি পেয়েছো। আর হ্যাঁ, বেনিফিটও বলবো, অবশ্যই বেনিফিটও বলবো যে কি কি সুবিধা পেয়েছি। সুবিধা অসুবিধা দুটোই তো থাকে। যদি তোমার কাঁধে ব্যাগ থাকে, মানে এবার ধরো আমি যাচ্ছি, আমার তো কাঁধে ব্যাগ থাকবেই। এইবার অনেকে কি করে, বাইকে কিন্তু ব্যাগ বেঁধে দেয়, তারা একটু দূরে যায়, বাইকে ব্যাগ বেঁধে দেয় পিছনে, পিঠে নেয় না। এবার যদি তোমার পিঠে দেখা গেলো এমন ডিস্টেন্স কভার করছো তুমি, সেখানে ব্যাগ বাঁধার প্রয়োজন নেই, পিঠে রাখলেই হবে ব্যাগটা। সেই জায়গাতে যেমন আমি রেখেছিলাম পিঠে ব্যাগ রাখলেও কিন্তু একটা সমস্যা হয়, মানে তুমি ঠিক ফ্রি থাকছো না। যেমন তুমি হেলমেট পরে আছো, গ্লাভস পরে আছো, শু পরে আছো, এবার পিঠেও যদি একটা ব্যাগ চাপানো হয়, সেই ক্ষেত্রে কোথাও একটা মনে হয় যেন তুমি পিঠে ব্যাগ বহন করেই যাচ্ছ। ব্যাগটা যদিও বাইকে থাকে, তবুও কাঁধগুলো ব্যথা হয়। তুমি যখন নামবে ব্যাগটা থাকবে, হ্যাঁ, তুমি যে মুভমেন্ট করছো ব্যাগটা থাকছে, সেই ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছেই। এইবার যদি তুমি ব্যাগটাকে কোনো কারণে পেছনে বেঁধে দিতে পারো, বা যদি তোমার পিলিয়ন থাকে পিলিয়নকে দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু অনেকটাই রিলিফ পাবে। এছাড়া আর কোনো সেরকম ইস্যু আমি টের পাইনি। এবার চলো একটুখানি সুবিধাগুলো বলা যাক। সুবিধাগুলো হচ্ছে, নন স্টপ রাইড হয়েছে আমাদের, প্রায় নন স্টপ রাইড। আমরা চেষ্টা করেছিলাম না দাঁড়িয়ে রাইড করার। আর 80, 85, 90 কোনো ব্যাপারই না, গাড়ি হামেশাই গাড়ি মানে ইজি তুলে দিচ্ছে, জোর লাগাতে হচ্ছে না, কিছুই হচ্ছে না, গাড়ি নর্মালেই উঠে যাচ্ছে 80, 85, 90। এবং গাড়ির যা ব্রেকিং সিস্টেম, মারাত্মক লেভেলের ব্রেকিং সিস্টেম, সেই দিক থেকে দেখতে গেলে ভাই সেরা। কনফিডেন্সও সেরা, পাওয়ারও খতরনাক এই সেগমেন্টের মধ্যে। আর লাস্টে আমি বলবো মাইলেজের ব্যাপারটা বলবো, কত কি মাইলেজ পেয়েছি।
ঠিক আছে, আমি কত টাকা তেল ভরেছিলাম সেটা তো ভিডিওর মধ্যে দেখেওছো। মাইলেজটা তোমাদেরকে আমি জানাচ্ছি যে মাইলেজ কেমন কি দিয়েছে, কেননা আমরা বেশিরভাগই প্রায় মানে 80, 85, 90 এরম গেছি, 70-র উপরেই আমরা রাইড করেছি আর কি বেশিরভাগই। কেননা রাস্তা যা খতরনাক রাস্তা পেয়েছিলাম আমরা, সেরা হয় এক কথায় সেরা রাস্তা পেয়েছিলাম। এই টোল ট্যাক্স পেরোতে চলেছি, ডানকুনি টোল ট্যাক্স আমরা পেরোবো এখন। ডানকুনি সেই লেভেলের হয়ে গেছে, আরও যে কাজ হচ্ছে, কাজ হওয়ার পর এই জায়গাগুলো, এই দেখো দেখো বেছে বেছে গাড্ডার মধ্যে দিয়ে আসছি আমি, দেখেছো অবস্থা। আর এই লরি কাকু কি করছে, এই কাজ নেই, এমন সময় সময় সামনে গর্ত চলে আসে না, সেই বেছে বেছে গর্তের মধ্যে দিয়েই গাড়িটাকে নিয়ে যেতে হয়। মানে চলো এই যে লাইন 2, আর আমরা তো সাইড দিয়ে বেরোবো। আপসাইড ডাউন ফর্কের কারণে না, এই গাড়িতে যে আপসাইড ডাউন ফর্ক আছে, ইউএসডি ফর্ক যেটা, ওটা আপসাইড ডাউন ফর্ক, মানে গর্ত ফর্তগুলো বোঝাই যাচ্ছে না, এত মানে স্মুথ। আপসাইড ডাউন ফর্কটা সেই লেভেলের, মানে যে গর্তই মনে হচ্ছে আমি উড়ে যাবো, সেই গর্তই সেরকম ততটা ফিল হচ্ছে না। এখানে সিগন্যাল 2-3টে আছে, দেখি একটু। যে সময় বেরিয়েছি রাস্তা মোটামুটি ফাঁকা থাকার কথা, যদি ফাঁকা পাই তো। ডাইভারশন করে দিয়েছে, এরপর থেকে ব্রিজ থেকে উঠে যাবো, একদম শো করে এই ব্রিজ দিয়ে উঠে যাবো। এখান থেকে একটা কাটা জায়গা দিয়ে বেরোতে হবে। ও বাবা, এখানে তো ঢুকে গেছে। সিগন্যাল খোলা থাকলে যে কি মজা লাগে দেখেছো, মানে বাইক ফাইকের থেকে দিকে গাড়ি বেশি। বাস সাইডে দেখতে পাচ্ছ একটু ফাঁকা, এখানে ঢুকতে যাবে না, সব সময় সামনের গাড়ির গতিবিধি দেখবে। তুমি ঢুকবে, পুক করে ও একটু ঢুকি দেবে না, ব্যাস গল্প হয়ে যাবে, ও আবার এইদিকে দেখবে, দেখেছে। আর এই হেলমেটের না ভিজিবিলিটি এতটাই কম, পাশে পাশে গাড়ি চলে আসলে বোঝা যায় না। লুকিং গ্লাস দেখে তো গাড়ি চালাচ্ছি, তাছাড়াও গাড়ি যখন পাশে চলে আসে তখন তো বোঝা যায়, বাট এই হেলমেটের ভিজিবিলিটির জন্য বুঝতেই পারি না, মানে জ্যামের গল্প করে দিয়েছি। চল রে ভাই চল রে। ঠিক আছে, খড়গপুর সাঁতরাগাছির দিকেরটা ধরলাম আমি, থেকে নিচের দিকে আর কি সাসপেনশনটা কাজ করে আপসাইড ডাউন ফর্ক, ওই জন্য বলছে আপসাইড ডাউন ফর্ক। জন্য গর্তগুলো অতটা বোঝা যাচ্ছে না, তবুও মেনটেন করে চালাতে হবে। মানে গর্ত দেখে যে গর্তর ওপর দিয়ে গর্ত মানলে না, পটলগুলোকে অ্যাভয়েড করে যাচ্ছ, এরম করলে কিন্তু প্রবলেম যখন হবে না তখন বড়ই হবে। ওই জন্য বুঝে শুনে গাড়িগুলো নতুন দেখো কিছু বসাই নিয়ে, দেখো লরিগুলো ট্রাকগুলো কেমন থাকে দেখো, এখন পুরো নেকেড বডি যাচ্ছে, শুধু যে ড্রাইভার তার ওখানে একটা ইয়ে আছে, মানে জোর প্রায় 80-85-এর কাছাকাছি যাচ্ছে। মানে সামনে একটা 4 হুইলার গাড়ি ছিল, এবার ও তো গর্ত বাঁচিয়ে বাঁচিয়ে যাচ্ছে, পটল বাঁচিয়ে বাঁচিয়ে যাচ্ছে। আর এত বড় একটা গর্ত এসছে মিডিলে, মানে ওইখানে কিছু করার নেই, তুমি ব্রেকও মারতে পারবে না, জোর ব্রেক মারলে তো উল্টে পড়েই যাবে, গর্তের উপর দিয়েই যেতে হবে। হঠাৎ ধরো এরকম মানে পুরো এরকম ক্লিন রাস্তা, মিডিলে একটা বড় গর্ত, সেটা দেখা যাচ্ছে না, কাছাকাছি গেলে তবে ভিজিবল হচ্ছে, সেই জায়গায় তুমি কি করবে? তো এরকম এক ঘাপাক করে পড়লো, আমি তো ভাবলাম গেল, কিন্তু যেই লেভেলের পাওয়ার কথা টাচটা, সেই লেভেলের টাচটা পাইনি। আর গাড়ির মাইলেজ মোটামুটি ভালোই পেয়েছি আমি, ঠিক আছে। গাড়ি 80-85-এর কাছে সেই লেভেলের চলে, কোনো কম্পনি অনুভূত হয় না। তারপর আর তেলই ভরানো হয়নি, ওখান থেকে এসে আর তেলই ভরাইনি, তো মাইলেজ মোটামুটি ভালোই পেয়েছি আমি। তো এখানে তো দেখায় তোমার ট্রিপ এ ট্রিপ বিতে কত কিলোমিটার চলেছে আর মাইলেজ কত করে পেয়েছো সেটা দেখায়, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আমার ধারণা আমি খুব সম্ভবত লাস্ট দেখেছিলাম 47 মাইলেজ, মানে আমি এই গাড়ি থেকে 45 যদি পাই সেটাই আমার কাছে অনেক। এবার সেখানে 47 মানে, আর আমরা তো 10-এই চালিয়েছি গাড়ি, একদম 80-90 এরকমই চালিয়েছিলাম গাড়ি। দেখো এ যাচ্ছে 100-এ ফুল পিক আপে, সাইন হন্ডা সাইন 100-এ যাচ্ছে ভাই, ভাবা যায় 100-এ, দেখো ফুল পিক আপ দিয়ে দিয়েছে। চলো এই দিকের এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে, কেননা এই রাস্তা দিয়ে ভালোই ট্রেনে গাড়ি চলে যাও, মানে গাড়ি টানা যায় ভালো। আর মাঝে মাঝে এরকম ব্রিজ আসে, এটাও ভালো লাগে, যেখানে স্লো যেতে হয়। আমরা ভাই রাইড করে সেরা মজা পেয়েছি, সেরা। আর তোমরা কি করো বন্ধুগণ, ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো না, ভিডিও দেখছো, তুমি যদি চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করে দাও, ইন ফিউচার আমরা অনেক কিছু একসাথে এক্সপ্লোর করবো। তোমরা ভিডিও দেখো, তোমরা সাবস্ক্রাইবই করো না, একবারই সাবস্ক্রাইব করতে হবে, বারবার করতে হবে না, একবার সাবস্ক্রাইব করে দাও, ব্যাস শেষ, খেল খতম। তারপর শুধু বসে ভিডিও এনজয় করো। চলো গাড়ি টোটাল চলে গেছে 1432 কিলোমিটার। ট্যুর করবো আমরা, ছোট বড় নেক্সট ট্যুর পুরুলিয়া প্ল্যান করছি। দেখি পুরুলিয়াটা, মানে আমি তো এই বছরেই গেছিলাম পুরুলিয়া বাসে করে, ওইখানকার ওয়েদার আর রাস্তাঘাট ভাই সেই লেভেলের। আর বাইক নিয়ে যেতে পারলে তো সার্থক, মানে পাহাড়ের যে রাস্তাগুলো, বাঁধে গিয়ে বাঁকড়া সোজা চলে যাচ্ছে খড়গপুর, যাবো সোজা, আধা ঘন্টা হয়ও নি, কতটা চলে এসছি দেখেছো।
ওই জন্য বলি এই রাস্তাটা আমার ভালো লাগে। এইখানটা একটু জ্যাম হয়, এখানটা বাস স্ট্যান্ড বেসিক্যালি, এখানে বাসগুলো খুব খতরনাকভাবে যায়। কেননা আমরা মোটো ব্লগ করছি, প্রপার ডকুমেন্ট রাখি, প্রপার ডিটেল রেখে। সবাই সবার কথা আমি বলছি না, সবাই করে না সেটা, ওই জন্যই পুলিশ কাকুরা আটকায়, সবার ঠিকঠাক থাকেও না। তো বেশিরভাগই আমরা ঘোরাফেরা করি আমাদের সব কিছু যাতে ঠিকঠাক থাকে, ডকুমেন্ট, প্রপার গিয়ার্স সমস্ত কিছু ক্যারি করে তারপরেই আমরা রাস্তায় বেরোই। আর ভিডিওটা একটা আমাদের এভিডেন্সও বলতে পারো, ইন কেস সব কিছু যদি আমাদের সামনে ঘটে বা আমাদের সাথে ঘটে বা আমাদের সামনে ঘটে, তার একটা মানে লাইভ প্রুফ ফুটেজ আমাদের সাথে থাকছে। এটা হচ্ছে সব থেকে বড় সেফটি। ইভেন তুমি ট্রাফিক পুলিশ বলো, বিভিন্ন পুলিশের দেখবে বুকে ক্যামেরা লাগানো থাকে, তাই না? মানে ওটা ওদের সেফটির জন্য। ক্যামেরাটা শুধু যে মোটো ব্লগিংয়ের জন্য ইউজ হয় তা কিন্তু নয়, ক্যামেরার ইউজ অফ পারপাস অনেকই আছে। জ্যাম, বাঁদিকে একটা রাস্তা, ডান দিকে একটা রাস্তা, দুটোই যাচ্ছে একই দিকে, বাট দুটোই জ্যাম। এই বাইক থাকার সুবিধা হচ্ছে এই যে পাশ থেকে একটুখানি ছোট্ট মতো জায়গা করে দিয়েছে আমাদেরকে, যেখান থেকে আমরা পুক 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 করে বেরিয়ে যাচ্ছি। আর ফোর হুইলার থাকলে দাঁড়িয়ে থাকো। এই দিকের এই রাস্তা সবসময় ভিড় থাকে না, মেন হচ্ছে তোমার এটা দিয়ে তো তুমি বিবাদী বাগ সব এদিক থেকেই যাচ্ছে। আর রাস্তাটাও তো ছোট, একটা ব্রিজ করা, এদিকে রাস্তা কাজ হচ্ছে। ওই যে বাঁদিকে দেখতে পাচ্ছ ব্রিজ হয়ে যাবে। এই যে ও হো, আমার পছন্দের বাইক যাচ্ছে ডান দিকে, এই যে ইয়ামা FZ সাইবার গ্রিন, FZS সাইবার গ্রিনটা আমি মানে আমার জন্য সব দিক দেখে নিয়েছিলাম, বাট হর্নেট 2.0 চালানোর পরে ফুল কনফিডেন্স এসে গেছে। ওটা টেস্ট ড্রাইভ মানে বাইক নেওয়ার আগে ওইটারও টেস্ট ড্রাইভ নেওয়ার ইচ্ছা ছিল, বাট ওটা তো নিলাম না টেস্ট ড্রাইভ। দুটো বাইকেরই টেস্ট ড্রাইভ নিলাম। বাকি মানে সেই ইন্টেল আর AMDর মতন আমি আর কি ইন্টেলটাই চুজ করলাম, অলরাউন্ডার। বসার পরে হয় না অনেক গাড়ি এক এক রকমভাবে সিটগুলো থাকে। 2000 years later চলছে বলে আগে ওইটা দিয়ে যেতাম, দাঁড়ালাম, ক্যামেরাটা লাগালাম, চলো এইবার হবে। বাপরে তো টাইট হেলমেট না, गाड़ी যেন পাওয়ার বেড়ে গেছে, খতরনাক পাওয়ার লাগছে, अलग ही पावर हो गया गाड़ी का, ऐसा लगता है। এখনও কিন্তু গাড়ির লাইটই জ্বালায়নি, মানে গাড়ির হেডলাইট জ্বালায়নি এখনও, DRLই জ্বলছে শুধু। আর ওই জন্য এখানে আলোটা দেখতে পাচ্ছ, DRL এর আলো দেখেছো? DRL এর আলোতেই পুরো আলো, এমনি আমি দেখতে পাচ্ছি পুরো অন্ধকার হয়নি, এখন বাজে 5:19, তো DRL আলোতেই এত আলো হয়ে যাচ্ছে। এখনও তো হেডলাইট বাকি আছে। আর এর হেডলাইটে না একটা ট্রিক্স আছে, তোমার হেডলাইটটা ম্যানুয়ালি আপ ডাউন করা যায়, একটা হচ্ছে হিডেন ফিচার্স বলতে পারো, N160 হিডেন ফিচার্স, মানে হেডলাইটটাকে তুমি আপ অ্যান্ড ডাউন করতে পারবে। আর গাড়ি এত লাইট ওয়েট লাগে, গাড়ির এমনিতে ওজন আছে 152 কেজি, বাট চালানোর সময় এতটা লাইট ওয়েট, 1450 কিলোমিটার আমরা চালিয়ে ফেলেছি গাড়ি টোটাল। আগামী দিনের ট্রিপ ট্যুর সব তো থাকবেই, আস্তে আস্তে সব কিছু করবো যেমনটা বললাম। শুধু পাশে থেকো, সাবস্ক্রাইব করো চ্যানেলে, আর আমার ফেসবুক পেজটা ফলো করে নিও, ওখানে শর্ট ক্লিপগুলো দিই। ইনস্টাগ্রামে ফলো করতে পারো, স্টোরি পাবে। এখানে আবার জ্যাম লেগে গেছে ভাই, রাতের বেলা তো এইদিকে কলকাতায় এরকম লাগছে, হাত পাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। আর আমি যখন আমাদের ওইদিকে ঢুকবো, মানে ডানকুনি পেরোবো, সেই লেভেলের ঠান্ডা লাগে, সেই লেভেলের, ওইদিকে ঠান্ডা আলাদাই লেভেলের। আজকে অতটা জ্যাম ছিল না, যদিও এর পর থেকে জ্যাম হবে 5:30 6টার দিকে। এখন তো 5:21 বাজে, জ্যাম হওয়ার আগেই বেরিয়ে এসেছি আর কি। এখান থেকে আমাকে ডান দিক নিয়ে নিতে হবে অ্যাজ ইউজুয়াল। এই হেডলাইটটাই আপ অ্যান্ড ডাউন করা যায়, এটা আপার বিম। এই যে হেডলাইটটা জ্বলছে এটা এখন লোয়ার বিমে আছে, এটা আপার বিম, বাট এটা আপ ডাউন করা যায়। এটা আমি ভাবছি একটু নিচের দিকে করে দেবো। বালাসোর খড়গপুর চলে যাচ্ছে বাঁদিকে, আর সেখানে তো মারাত্মক জ্যাম দেখতে পাচ্ছি আমি, ওই দেখো কি মারাত্মক জ্যাম রে ভাই। এই সেই খতরনাক লিনের জায়গা, এখান থেকে আমি প্রত্যেকবারই যাই। আর আগে যখন আমার পুরনো বাইকটা ছিল পালসার 135 LS, এখান থেকে আমি শুয়ে পড়তাম পুরো। কতই জহর ভাই, কতটা এরিয়া কভার করছে দেখতে পাচ্ছ, এইদিকে আর এইদিকে, মানে হেডলাইটটা সেরা এক কথায়। বাবা গ্ল্যামার তো সেই টানছে দেখতে পাচ্ছি। এদেরকে তো আলাগই। বৃষ্টি তো হয়নি, এখানে জল দিয়ে ভিজিয়েছে খুব সম্ভবত, পুরো জল দেখো, জল দিয়েছে আমার মনে হয়, নাহলে এখন জল কোথা দিয়ে আসবে, পুরো রাস্তাতে ভিজে গেছে একদম। ডানকুনি স্টেশন ডান দিকে চলে গেলে দিল্লি রোড হয়ে সোজা চলে যাচ্ছে। টিউ নিউ 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 করে অ্যাম্বুলেন্স মনে হচ্ছে যাচ্ছে, দেখো কি ইন্ডিকেটার লাগিয়েছে রে ভাই, সত্যি ইন্ডিকেটারটা মানে সেরা। আমার এইরকম ইন্ডিকেটার ভালো লাগে না, জ্বলবে দুটো
মানে এরম এরম করে জ্বলবে বেশ দু সাইডে দুটো, ওটা ভালো লাগে। এটা কন্টিনিউয়াসলি জ্বলছে, তোমাদের ভালো লাগে কিনা কমেন্ট করে জানিও। আমার এটা এরম ভালো লাগে না। হ্যাজার্ড ল্যাম্পের যে ফাংশনটা ওটা বেশ ভালো লাগে। ও টোল ট্যাক্স করছে নাকি লেন করছে? ওই 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 শালা স্লিপ মারছিল রে। এই গাড়ি ঢুকছে না এখানে, এত সরু লেন করেছে। এরপর থেকে লাগবে ঠান্ডা, কেননা ফাঁকা জায়গা আসতে চলেছে সামনে, পুরো ফাঁকা, খালি রোড একটু উঁচু আছে। এই দেখো, আমার মনে হচ্ছে হেডলাইটটা বেশি উপরে করে দিয়েছে, আলোটা পুরো উপরের দিকে চলে যাচ্ছে। আর পুরো রাস্তায় ধুলো, দেখতে পাচ্ছ? জবরদস্ত সাউন্ড আসছে ভাই গাড়ি থেকে। सुपर बाइक से कम नहीं लग रहा है मेरे को। देख भाई, देखो, ओ भाई